গুড আফটারনুন এভরিওয়ান। আমরা প্রায় মিডের পরে আজকে প্রথম লেকচার আমাদের, সেটি হচ্ছে ওয়ার্ক স্টাডি, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের। তো এর আগে লেকচার 6 করেছিলাম, আজকে লেকচার 7 ওয়ার্ক স্টাডি। এটার সাথে আমরা অনেকেই পরিচিত যারা আইতে কাজ করি, জব করি। তো তারপরেও এটা একটু ডিটেইলস জানতে হবে যারা জানি না তাদের জন্য। তো প্রথমেই আসো আলোচনায়। প্রথম কথা হচ্ছে যে ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? এখানে দুটো শব্দ, দুটো টার্মকে যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে যেটা দেখাচ্ছে সেটা হলো ওয়ার্ক এবং স্টাডি। ওয়ার্ক স্টাডি, আমরা কি করব? কাজটাকে স্টাডি করব। কি স্টাডি করব? কাজের ফার্স্ট অফ অল ইফেক্টিভনেস এন্ড দেন প্রোডাক্টিভিটি। ইফেক্টিভলি হচ্ছে কিনা, ইফেক্টিভলি যদি হয়, ইফেক্টিভনেস যদি বাড়ে তাহলে প্রোডাক্টিভিটি এমনি বাড়বে। তাহলে ওয়ার্ক স্টাডি বলতে বোঝাচ্ছে আমরা যে কাজের ইফেক্টিভনেসটাকে মেজার করছি আমরা, যে কতটুকু সময় কতটুকু কাজ হচ্ছে। তো এই ইফেক্টিভনেসটা ডিপেন্ড করে যত লেস টাইম লাগবে কোনো কাজ করতে, তাহলে লেস ইফোর্ট দরকার হবে। লেস ইফোর্ট এবং লেস সময় যদি লাগে, তাহলে কোনো একটা কাজ যদি সহজে এবং অল্প সময় হয়ে যায়, তাহলে সেই কাজের ইফেক্টিভনেস বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে। তো ওয়ার্ক স্টাডিটা বলতে সেটাই বোঝাচ্ছে। মূল কথা যে কত সহজে কত কাজ করতে পারি সেটা ডিজাইন করা, সেটা নিয়ে স্টাডি করা, সেটা নিয়ে আলোচনা করা, সেটাই মূলত ওয়ার্ক স্টাডি। তো এখানে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন ওয়ার্ক স্টাডিকে। যেমন ওয়ার্ক স্টাডি ইজ দ্য সিস্টেম অফ অ্যাসেসিং দ্য মেথডস অফ ওয়ার্কিং সো অ্যাজ টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম আউটপুট অ্যান্ড এফিসিয়েন্সি। তো ম্যাক্সিমাম আউটপুট পেতে গেলে এফিসিয়েন্সি তো বাড়াতেই হবে। Work study is the investigation of the work done in an organization or factory by means of a consistent system in order to attain the best possible use of man, machine and material at present available condition. এই man, machine, material সবকিছু ইউজ করে বেস্টটা দিয়ে এফিসিয়েন্সিটা বের করে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়ানো। According to the ILO, International Labour Organization এর ভাষায়, a term used to embrace the technique of method study and work measurement. তাহলে দুটো টেকনিক অ্যাড্রেসিং করছে, একটা হচ্ছে মেথড অফ স্টাডি এন্ড ওয়ার্ক মেজারমেন্ট হুইচ আর এমপ্লয়েড টু এনশিওর দ্য বেস্ট পসিবল ইউসেস অফ হিউম্যান এন্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস ইন ক্যারিং আউট অফ স্পেসিফাইড অ্যাক্টিভিটি। ঘটনাটা কিরকম? যে বেস্ট ইউসেস অফ এ ম্যান, এক্সাম্পল হিসেবে যদি বলি যে সব সময় রাইট জায়গায় রাইট পারসন থাকে না, বা রাইট পারসন আমরা নিতে পারি না। মনে করো একজন ডান হাতি একজন বাঁ হাতি, দুজন ব্যক্তি আছে। তো ডান হাতি দিয়ে যে কাজটা হয় বাঁ হাতি দিয়ে সেটা হয় না, আবার বাঁ হাতি যেটা অর্থাৎ একটা হাতে বেশি, আমাদের যেমন ডান হাতে আমরা সবচেয়ে বেশি কাজ করি, এবং তো এমন এক জায়গা যেখানে তোমার একজন বাম হাতের প্রয়োজন, সেখানে যদি তুমি ডান হাতের লোক নিয়োগ দাও সেক্ষেত্রে কিন্তু সেই কাজের ইফেক্টিভনেসটা আসবে না। তো বলা হচ্ছে এখানে আইএলও অনুসারে টু ইনশিওর দ্য বেস্ট পসিবল ইউজ অফ হিউম্যান এন্ড ম্যাটেরিয়াল, মানুষ এবং আমাদের যে রিসোর্স গুলি আছে সেটার বেস্ট ইউজের মাধ্যমে কত সহজে এবং ভালো কাজ সহজে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, এফিসিয়েন্সি বাড়ানো যায়, সেটার স্টাডিটাই মূলত ওয়ার্ক স্টাডি। Work study is a tool or technique of management involving analytical study of a job or operation. Work study helps to increase the productivity. কিভাবে? বিভিন্ন প্রকার লেজার টাইম, রিল্যাক্সেশন টাইম, ডিলে টাইম, এগুলো রিমুভ করে সাধারণত আমরা ওই যে আইতে যারা কাজ করি তারাও কিন্তু একই কাজই করি, ওয়ার্ক স্টাডি করি। ওই যে হাতে ঘড়ি নিয়ে থাকি যে কোন কাজে কতটুকু সময় লাগছে, আমার একটা ড্রেস কমপ্লিট হতে কত সময় লাগছে, দিস ইজ ওয়ার্ক স্টাডি। তো ওয়ার্ক স্টাডি তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোন একটা কাজ সম্পন্ন করতে কত সময় লাগে এবং সেটাকে আরো কত ভাবে কতটুকু পসিবল উপায়ে আরো সহজে কত কম সময়ে করা যায় প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এই ধরনের অ্যানালাইসিস বা স্টাডি গুলোকে আমরা বলতেছি ওয়ার্ক স্টাডি। ওকে, মাইক্রোফোন গুলো অফ করো, কার জন্য শব্দ করছে। অবজেক্টিভস অফ ওয়ার্ক স্টাডি কি, উদ্দেশ্যটা কি? বলা হচ্ছে ওয়ার্ক স্টাডি ব্রিংস হায়ার প্রোডাক্টিভিটি। কিভাবে হায়ার প্রোডাক্টিভিটি আনবে?
আমাদের প্রত্যেকটা অপারেশনের মাঝে মাঝে কিছু গ্যাপ রয়েছে, কিছু আনইউজুয়াল টাইম রয়েছে, কিছু ডিলে রয়েছে। এগুলোকে রিমুভ করে সাধারণত আমরা প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারি। ওয়ার্ক স্টাডি ইমপ্রুভস এক্সিস্টিং মেথড অফ ওয়ার্ক ফর হুইচ কস্ট বিকাম লোয়ার। তো আচ্ছা ভাই, কার একটু মাইক্রোফোনটা প্লিজ অফ করো। অন। আচ্ছা, আমি করে দিচ্ছি। ওকে। তো কিভাবে ওয়ার্ক স্টাডি ইমপ্রুভস এক্সিস্টিং মেথড অফ ওয়ার্ক হুইচ কস্ট বিকাম লোয়ার। তো আমাদের যে এক্সিস্টিং মেথড রয়েছে সেটার উপর কাজ করে আমরা সেখান থেকে কিন্তু কস্ট কমাতে পারি। যেমন ডাইং বা ফিনিশিং এর ক্ষেত্রে ওয়ান বাথ স্কারিং, ব্লিচিং, ডাইং এ ধরনের, বা আমরা যেমন 2 বাথে করি পলিস্টার সিভিসি ফেব্রিক ডাইং, সেটা 1 বাথে হতে পারে। লাইক ইট ইজ এলিমিনেটস দ্য ওয়েস্টফুল এলিমেন্টস। কাজের ক্ষেত্রে আমাদের কিছু খামাখা অপচয় হয়, ব্যয় হয়, এগুলোকে কমায়। যখন তুমি স্টাডি করবা তোমার ওয়ার্কটা যে কোথায় তোমার আসলে ঝামেলাটা প্রোডাকশন বা ইয়ের ক্ষেত্রে, সেই ঝামেলাটাকে যখন তুমি রিমুভ করবা, সেটা কি ওয়েস্টফুল যে এলিমেন্টস গুলি সেগুলোকে, ইট সেটস দ্য স্ট্যান্ডার্ড পারফরম্যান্স হেল্প টু প্লান্ট এন্ড হিউম্যান মোর ইফেক্টিভলি। মনে করো একজন ব্যক্তি দাঁড়িয়ে কাজ করছে, তো দাঁড়িয়ে কাজ করতে করতে সাধারণতই তার একটু কোমর ব্যথা করবে, লাইক, তো সেখানে যদি আমরা টুল দেই তাহলে কি সে একটু কমফর্ট ফিল করবে, তাহলে সে কি আর একটু ইফেক্টিভলি কাজ করতে পারবে, তাই না? তোমাকে যদি কম্পিউটার চালাতে বলা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে বিষয়টা কিরকম হবে? তো এই যে প্রসেসের ভিতরে এই ধরনের প্রবলেম গুলো অ্যানালাইসিস করে সেগুলোকে রিমুভ করা, টু ইমপ্রুভ বাই সেভিং টাইম এন্ড লস অফ ম্যাটেরিয়াল অলসো। টাইম সেভ করা, তুমি যদি কোনো একটা প্রসেস ডেভেলপ করতে পারো, শর্টকাট করতে পারো, সেই ক্ষেত্রে সেটার ম্যাটেরিয়াল গুলো কমে গেল। মনে করো ডাইং একটা প্রসেস মানে তো প্রচুর পরিমাণে ওয়াটার কেমিক্যাল ইউজ করা হয়, তো একটা প্রসেস যদি তুমি অমিট করতে পারো। সো দিস আর দ্য অবজেক্টিভস অফ ওয়ার্ক স্টাডি। মূল কথা হচ্ছে মিনিমাম কস্টে ভালো প্রোডাক্ট উৎপাদনের জন্য প্রসেস মিনিমাইজ করা, কোথায় কি কি ঝামেলা সেগুলো মিনিমাইজ করা। ওকে, মিনস অফ ইনক্রিজিং প্রোডাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছি? প্রোডাক্টিভিটি শুধু প্রোডাক্ট উৎপাদন হবে সেটাই প্রোডাক্টিভিটি না, এর সাথে আরো আনুষঙ্গিক বিষয়গুলো জড়িত থাকে। বলা হচ্ছে যে ইমপ্রুভ বেসিক প্রসেস বাই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের যে বেসিক প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসগুলি আমরা ইমপ্রুভ করতে পারি। ওই যে যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ আইতে কাজ করে তারা কি করে, সকালবেলা গিয়ে মেশিনের লাইন ঠিক করে, লাইন ব্যালেন্সিং করে। অথবা যদি ডাইং প্রসেস বা ফিনিশিং প্রসেসের ক্ষেত্রে আমরা বলি যে এক বাতে তোমরা ডাইং ফিনিশিং সবই করে ফেলতে পারতেছো এক পানি, সেটা তাহলে কি প্রসেস কনজাম কমে গেল। পানি উঠানো, পানি নামানো, পিএইচ নিউট্রাল করা, এগুলোর ফলে যে টাইমটা সেটা কিন্তু রিমুভ হয়ে গেল, তাহলে কি আমাদের প্রোডাক্টিভিটি বাড়লো। So basic process research and development, improve existing and provide better plant and equipment. Existing যে প্লান্ট এগুলোকে আরো বেটার করা, simplify the product, reduce the standards the range, improve existing method of plant operation, improve the planning work and use of manpower, increase the effectiveness of all employees. তো এগুলোকে এই যে উদ্দেশ্যগুলি বা মিনস গুলিকে কয়েকটি ভাগে ভাগ করছি আমরা, যেমন লং টার্ম রিকোয়ার ক্যাপিটাল, ইন্টারমিডিয়েট রিকোয়ার ক্যাপিটাল, শর্ট টার্ম। অর্থাৎ প্রথমে আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণে সময় লাগবে, ক্যাপিটাল লাগবে। তারপরে যেটা আমাদের সিম্পলিফাই প্রোডাক্ট, যদি আমরা সিম্পলিফিকেশন করি সেখানে ক্ষেত্রে হয়তো ইন্টারমিডিয়েট ইনভেস্টমেন্ট লাগবে। আর কিছু আছে যেমন প্রোডাক্ট এমপ্লয়ির আমরা যদি একটু বোনাস দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু তাদের ইফেক্টিভনেস বেড়ে যাবে। এগুলো শর্ট টার্ম, বা লাঞ্চে একটু ভালো খাবার দেওয়া হলো, লাইক। ওকে, সো তাহলে আমরা অবজেক্টিভস জানলাম এবং মিনস অফ প্রোডাকশন জানলাম। তো ওয়ার্ক স্টাডি ফিল্ডস অফ অ্যাপ্লিকেশন, ওয়ার্ক স্টাডি কে আসলে আমরা কিভাবে করি ফিল্ডে? এই ওয়ার্ক স্টাডিটা কোন একটা কাজের দুটি ভাগে করা হয়ে থাকে। প্রথমত যদি আমরা বলি মেথড স্টাডি অর মোশন স্টাডি, এবং টাইম স্টাডি অথবা ওয়ার্ক মেজারমেন্ট। তো এই মেথড স্টাডি বা মোশন স্টাডিটা কি? মেথড স্টাডি বা মোশন স্টাডিতে সাধারণত আমাদের হচ্ছে যে প্রসেস ডেভেলপমেন্ট, যে প্রসেসের যে এমন ভাবে প্রসেসটাকে ডেভেলপ করব যেন সেই কাজটা করতে আমাদের লেস ইফোর্ট প্রয়োজন হয়, টু ইমপ্রুভ দ্য মেথড অফ প্রোডাকশন। কি বলা হচ্ছে যে ইমপ্রুভ অফ ফ্যাক্টরি অ্যান্ড ওয়ার্কপ্লেস লেআউট। মনে করো তোমার ল্যাবে একটা মেশিন আছে, তোমাকে একটু ঘুরে যেতে হচ্ছে, ঘুরে গিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে কিন্তু সেখানে তোমার কিছু সময় নষ্ট হচ্ছে। তো এখানে এই রিপ্লেসমেন্ট ওয়ার্কপ্লেস লেআউটটা যদি আমি সেভাবে করতে পারি তাহলে আমার এই সময়টা বাঁচবে। ইমপ্রুভমেন্ট অফ ডিজাইন অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের যে ডিজাইনটা, সে ডিজাইনটা
মনে করো এখন মোটর দিয়ে পানি উঠাতে হয় বা পাম্প দিয়ে পানি লোড করতে হয়, এটা যদি উপর থেকে লোড করা যেত মোটরের সাহায্য ছাড়াই, সেই ক্ষেত্রে হয়তো ইকুইপমেন্টের ইমপ্রুভমেন্ট হতো, ইমপ্রুভমেন্ট অফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আমরা যে কাজ করি সেটা, তো এই ওয়ার্কিং প্রচন্ড গরম, এই ওয়ার্কিং এনভায়রনমেন্টে কাজ করলে মানুষের এফিসিয়েন্সি এমনি কমে যাবে। রিডাকশন অফ ফ্যাটিক, যে ক্লান্তি বা অবসাদ, এগুলোকে কিভাবে কমানো যায়। ইমপ্রুভ ইউজ ম্যাটেরিয়াল, প্লান্টস, ইকুইপমেন্ট এন্ড ম্যান পাওয়ার। মূল কথা মেথড স্টাডি হচ্ছে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের প্রসেসে এটাকে আরো কিভাবে সহজ করে তোলা যায়, আরো কিভাবে সহজ করে কাজটা করা যায়, সেটাই হচ্ছে প্রসেসেস ডেভেলপমেন্ট। তাহলে সহজ করে যদি করি, কম সময়ে যদি করতে পারি, মনে করে একটা ডাইং করতে 8 ঘন্টা লাগে, 6 ঘন্টা লাগে, 5 ঘন্টা, 3 ঘন্টা, সেটা যদি 1 ঘন্টায় করে ফেলতে পারি, তাহলে কি এখানে মেথডটা আমার কমে গেল। সেকেন্ডলি সহজ হলো, কিছু টেকনিক্যাল জিনিসও আছে, যাই হোক। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে টাইম স্টাডি অফ ওয়ার্ক মেজারমেন্ট। একটা কাজ করতে কত সময় লাগতেছে, ওটা হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা রিসার্চ আর&ডি। আর এটা হচ্ছে টাইম কমানো, কনজাম্পশন, মানে টাইমটাকে কমিয়ে ফেলবো, যে লেস টাইম যত লাগবে আমার প্রোডাক্টিভিটি তত বাড়বে। তাহলে কোন কাজটা করতে কত সময় লাগছে, এই যে টাইমটাকে যখন আমরা ফোকাস করব, তখন সেটাকে আমরা বলতেছি টাইম স্টাডি। বলা হচ্ছে কি দ্য অ্যাসেস হিউম্যান ইফেক্টিভনেস, achieving the basis alternative methods, correction of initial meaning, continuous economy of manpower, effective planning for production, realistic labor costing, establishing sound incentive scheme. ওকে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এইটাকে বাড়াতে পারি। যে বলে না আমি তোকে 10 টাকা দিব এই কাজটা, রিক্সাওয়ালা যে মামা আরো 20 টাকা দিচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, তখন কি হয়, সে দ্রুত নিয়ে যায়, তাই না? এই যে টাইম স্টাডি, তাহলে কত কম সময়ে একটা কাজ করা যায় সেটা হচ্ছে। তো সবগুলো মিলিয়ে আমাদের ডিপেন্ড করছে মেথড স্টাডি এবং মোশন স্টাডি, যেটাই বলি না কেন, টাইম স্টাডি এবং ওয়ার্ক স্টাডি, সবগুলো মিলে আমার আসে হচ্ছে প্রোডাক্টিভিটি। এগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আমার প্রোডাক্টিভিটিটা বাড়ে। ওকে, এখন আমরা যদি একটু দেখি যে কিভাবে তাহলে স্টাডিটা করা হয়। দেখো, এখানে কতগুলো সিস্টেমেটিক প্রসিডিউর আছে যার মাধ্যমে স্টাডিটা করা হয়। প্রথমে যদি আমরা বলি সিলেক্ট, প্রথমে আমরা একটা জবকে সিলেক্ট করব বা একটা প্রসেসকে, মনে করো একটা টি শার্ট বানানো হচ্ছে, সেই জবটাকে সিলেক্ট করব, অথবা ডাইং করা হচ্ছে, কালার ব্ল্যাক কালার ডাইং করা হচ্ছে, এটাকে আমরা সিলেক্ট করলাম, এটার প্রসেস অপটিমাইজেশন বা ইত্যাদি, এটার আমরা ওয়ার্ক স্টাডিটা করব। রেকর্ড অল ডাটা, এখানে কখন নামতেছে, কখন উঠতেছে, কত সময় লাগতেছে, কত জিএসএম ইত্যাদি রেকর্ড করব অল ডাটা। এক্সামিন রেকর্ডেড ডাটা, এই ডাটাগুলো নিয়ে তারপর আমরা কি করব, অ্যানালাইসিস করব। যদি স্যাটিসফাই ডাটা নিয়ে ওকে সবকিছু ঠিকঠাক, তারপর এই যে প্রসেসের ভিতরে যে যে ঝামেলাগুলি, সেগুলোকে এলিমিনেট করে অল্টারনেটিভ কোনো মেথড ডেভেলপ করা যায় কিনা। এখন এক্সিস্টিং যা আছে তার চেয়ে খুব কম সময় হয়ে গেল চিন্তা করা, বেস্ট অল্টারনেটিভ মেথডকে ইমপ্লিমেন্ট করলাম, ওকে আমরা আউটপুট পাওয়া শুরু করলাম, এবং এটাকে ইনস্টল মেথড বলা হচ্ছে, মেইনটেইন করতে হবে বা ইনস্টল করতে হবে। এটা হচ্ছে একটা নরমাল প্রসিডিউর ফর এ ওয়ার্ক স্টাডি। কোনো একটা কাজকে প্রথমে সিলেক্ট বা আইডেন্টিফাই করতে হয়, সেটা তারপর যে সমস্ত রিলেটেড ডাটাগুলি সাধারণত কালেক্ট করতে হয়, সেগুলোকে ডাটাগুলো নিয়ে এক্সপেরিমেন্ট অ্যানালাইসিস করতে হয়। নতুন প্রসেস অল্টারনেটিভ অনেকগুলো থাকতে পারে, সেখানে বেস্টটাকে ইমপ্লিমেন্ট করে সেটাকে মেইনটেইন করতে হয়। এই যে হোল প্রসিডিউরটা, এর পুরোটাকে আমরা ওয়ার্ক স্টাডি বলছি। ওকে, তো এখানে পাশে আমি লিখে দিয়েছি, যেমন সিলেক্ট জব বলা হচ্ছে যে যেমন যে প্রসেস গুলোর হাই কস্ট, ঝামেলা, বটলনেক প্রবলেম, ওই বিশেষ করে অ্যাপারেলে, ঠিক আছে, তো সেই সাধারণত যে সমস্ত ওয়ার্ক গুলি যা প্রবলেমেটিক, সেটাকেই আমরা সিলেক্ট করব। রেকর্ড এন্ড ডকুমেন্টস ফ্যাক্টস, অল রেকর্ড এন্ড ডকুমেন্টস গুলোকে অ্যানালাইসিস করতে হবে, এন্ড অ্যাপ্লাই ক্রিটিক্যাল এক্সামিনেশন, ডেভেলপ অল্টারনেটিভ মেথড এন্ড প্রেজেন্ট প্রপোজাল। এইভাবে একটা প্রসেসের আমরা ওয়ার্ক স্টাডিটা করতে পারি। গুড। এবার এই ওয়ার্ক স্টাডি করার জন্য আমাদের কিছু জিনিস অ্যাসিস্ট করবে, সেগুলো হচ্ছে বলা হচ্ছে যে রেকর্ডিং টেকনিক। আমরা যে ডাটাগুলো নিব, প্রেজেন্ট যে সিনারিওটা আছে, যে একটা ব্ল্যাক ডাইং করতে 3-4 ঘন্টা লাগতেছে, এই যে সিনারিওটা, এই সিনারিওটা ডাটা তো নিতে হবে, না হলে অ্যানালাইসিস কি করব। সেজন্য আমাদের এই ডাটাগুলোকে রেকর্ড করার জন্য অনেকগুলি প্রসেস রয়েছে, যেমন process chart, graphs, tables, schematic models, template, histogram, frequency, polygons, etc.
এগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলোকে প্লট করতে পারি, ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি, রেকর্ড করতে পারি, এন্ড দেন নেক্সট কনক্লুশনে যেতে পারি। তো তারই ভিতরে প্রসেস সিম্বলটা ইম্পর্টেন্ট, যে আমরা যখন প্রসেসটা সিম্বলিক আকারে প্রকাশ করি, আমরা অনেক সময় ফ্লো চার্ট দেখি অনেক রকম, সেখানে কিছু সিম্বল দেওয়া আছে। তো এই সিম্বলগুলো দিয়ে, যেমন এখানে দুটো প্রসেস ফ্লো চার্ট রয়েছে, এখানে যদি লেখাগুলো না থাকতো তাহলে আমরা কি বুঝতাম এই প্রসেস সিম্বলগুলো দিয়ে? এগুলো হয়তো তোমরা অনেক সময় লক্ষ্য করে থাকবে। তো প্রসেস সিম্বল আর প্রসেস ফ্লো চার্ট একটা যেটা বলবো যে গ্রাফিক্যাল সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাক্টিভিটি, কোনটার পর কোনটা করব সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে যে প্রসেস চার্ট। এখন এই প্রসেস চার্টটা ডিজাইন করা হয় কি দিয়ে? কতগুলো সিম্বল দিয়ে, যারা বিভিন্ন প্রকার ইনফরমেশন রিপ্রেজেন্টস করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে দেখো স্টার্টার ইন সিম্বল রয়েছে, যেটা একটা আয়তক্ষেত্রের পাশে রাউন্ড করে দেওয়া ইন্টার স্টার্ট সিম্বল। এই সিম্বলটা দেখলে আমরা বুঝবো যে কোন একটা প্রসেস শুরু অথবা শেষ। মাঝখানের যে আয়তাকার যে সিম্বলটা, সেটাকে একটা বক্স, যেটা কিনা রিপ্রেজেন্ট করছে অ্যাকশন, অর্থাৎ এখানে ম্যানুফ্যাকচারিং স্টেজে আছে। দ্বিতীয় রম্বসের মতো যে সিম্বলটা, এটাকে আমরা ইনপুট ও আউটপুট সিম্বল বলছি, অর্থাৎ ইনপুট আউটপুট সিম্বল বলছি। এরপরে বইয়ের পাতার মতো যে সিম্বলটা, সেটাকে আমরা ডকুমেন্ট সিম্বল বলছি, অর্থাৎ প্রিন্টেড ডকুমেন্ট ওর সিম্বল। তো এখানে একই সাথে এখানে দেখো যে অনেকগুলা বইয়ের পাতার মতো, তাহলে কি এখানে মাল্টিপল ডকুমেন্ট সিম্বল রয়েছে। ওকে, নেক্সট আমরা যদি দেখি ডিসিশন সিম্বল, আমাদের কি রয়েছে? ডিসিশন সিম্বল। দেখো এই চিহ্নটাকে আমরা ডিসিশন সিম্বল বলছি, অর্থাৎ কোন একটা প্রসেসের মাঝখানে যদি এরকম একটা চিহ্ন পাও, তাহলে এখানে বুঝে নিতে হবে যে এটার ডিসিশন এখনো নেওয়া হয়নি বা ডিসিশন নিচ্ছে, এই অবস্থাটা ডিসিশন পেন্ডিং অবস্থায় আছে। তারপরে আরেকটা সিম্বল রয়েছে, দেখো একটু আয়তক্ষেত্রের উপরে বাড়ানো, সেটাকে ম্যানুয়াল ইনপুট সিম্বল সিস্টেম বলছে। অটোমেটিক সে ইনপুট নয়, এটাকে ম্যানুয়াল ইনপুট দিতে হবে। তারপরে প্রিপারেশন সিম্বল, এই সিম্বলটা দিয়ে সাধারণত আমরা প্রিপারেশন সিম্বল বুঝি, যে কোনো কিছু একটা তৈরি করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এটা দিয়ে আমরা অপারেশন সিম্বল বুঝি, ঠিক আছে। তারপরে কি ডিলে আর ডিসপ্লে সিম্বল। তারপরে রয়েছে ডিলে সিম্বল, মনে করো যে কোন একটা মেশিন চালাতে লেট হচ্ছে, সেটাকে আমরা ডিলে সিম্বল বলি। এই এরো চিহ্ন দেওয়া থাকে, মানে সেটাকে আমরা কি বলি? ট্রান্সপোর্টেশন, কোন একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস। ইনস্পেকশন, স্টোরেজ, ওকে, এন্ড অফ পেজ, মার্জ সিম্বল, লাইক। সো এই সিম্বল গুলো একটু জানা দরকার। দেখো এখানে আমাদের একটা চার্ট রয়েছে, যে স্টার্ট, ইনপুট, প্রসেস, এগুলো আমরা সব সিম্বল গুলো দেখেছি। তবে এখানে কিছু সিম্বল ডাবল হয়েছে, যেমন ইনস্পেকশন এবং এর ক্ষেত্রে একই রকম হয়েছে, যেহেতু ইনস্পেকশনও একটা প্রসিডিউর এবং অ্যাকশন, সেজন্য দুটোই একই রকম হয়েছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল প্রসেস সিম্বল প্রসেস চার্টের মাধ্যমে, এটা প্রসেস চার্ট। এখন এটার টাইম স্টাডিতে আমরা চলে আসবো। দেখো টাইম স্টাডি, একটু আগে আমরা প্রসেস নিয়ে কথা বলছিলাম, যে আগে ওয়ার্ক স্টাডি নিয়ে কথা বলছিলাম, সেখানে একটু প্রসেস নিয়ে কথা বলছি। তো প্রসেস নিয়ে আরেকটু কথা বলি, সেটি হচ্ছে যে যে কোনো ওয়ার্ক স্টাডিতে এই প্রসেস গুলো সাধারণত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের আন্ডারে যায়, এবং সেটাকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের আন্ডারে তারা কিভাবে কমিয়ে আনতে পারে এই প্রচেষ্টা করা হয়। তাতে বিভিন্ন প্রকার প্রসেস ইলিমিনেট হয়, যে আবার কোনো নতুন প্রসেস যুক্ত হয়। যদি এরকমটা হয় যে দুটো প্রসেস বাদ দিয়ে একটা প্রসেস করলেই হবে, তাহলে এই পুরাতন দুটো প্রসেস বাদ দিয়ে নতুন একটা প্রসেস নিয়ে এসে কিন্তু এখানে অ্যাড করা হয়, সেটা প্রসেস বা মেথড স্টাডি। আরেকটা যেটা পোর্শন আমরা সবচেয়ে বেশি করে থাকি, তো বিশেষ করে এই ওয়ার্ক স্টাডিটা আমরা এখানেই বেশি ফোকাস করে থাকি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের থেকে, ওই ডেভেলপমেন্ট থেকে, সেটা হচ্ছে ওয়ার্ক স্টাডি বা টাইম স্টাডি। এবং সবচেয়ে বেশি আমরা বলি আই, যেটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে টাইম স্টাডি। টাইম স্টাডিটা হলো, আমরা যদি বলি টাইম স্টাডিটা কি, বলা হচ্ছে the study may be defined as the art of observing and recording the time to require it to do each detailed element of an industrial operation। একটা ইন্ডাস্ট্রিয়াল অপারেশন করতে, একটা ইন্ডাস্ট্রিয়াল অপারেশনকে অবজার্ভ এবং রেকর্ড করা, তা একটা মনে করো সুইং করতেছে, কেউ বোতাম লাগাচ্ছে, এই যে কত সময় লাগতেছে, সেই যে সেটাকে অবজার্ভ করতেছি এবং রেকর্ড করতেছি,
হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি টাইম স্টাডি। অর্থাৎ প্রত্যেকটা কাজের তো মনে করো একটা শার্ট তৈরি করা একটা কাজ। এই শার্ট তৈরি করার ভিতরে আবার অনেকগুলো কাজ রয়েছে। বোতাম লাগানো, আর্ম হোল লাগানো, আরো আনুষঙ্গিক অনেক কাজ রয়েছে। এই ফ্লাই পার্ট যুক্ত করা, আ তারপর লাইনিং আর যদি কিছু থাকে বা অন্যান্য ইন্টারলাইনিং যদি কিছু দিতে চায়, লাইনিং যদি ইত্যাদি। তাহলে কি হচ্ছে the art of observing and recording the time required to do each detailed element of an industrial operation is known as কি work measurement। তাহলে এই টাইম স্টাডি ও ওয়ার্ক মেজারমেন্ট আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। আমরা যদি ডিরেক্ট মেথডের ক্ষেত্রে যাই তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিরেক্ট মেথডের ক্ষেত্রে স্টপ ওয়াচ এবং ওয়ার্ক স্টাডি স্যাম্পলিং। ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা যদি প্রথমেই দেখি সেগুলো হচ্ছে এখানে সিনথেটিক or অ্যানালাইটিক্যাল ডাটা, অ্যানালাইটিক্যাল এস্টিমেশন, প্রিডিটারমাইন্ড মোশন স্টাডি, এগুলো ডাটা নিয়ে কাজ করে সাধারণত। তো আমরা যেটা সবচেয়ে ফোকাসড করি সেটা হচ্ছে ডিরেক্ট মেথডের ক্ষেত্রে স্টপ ওয়াচ মোশন, এটা আমরা সবচেয়ে ইউজ করে থাকি। তো সেটা দিয়ে আমরা শিখব যে স্টেপস ইন মেকিং টাইম স্টাডি। তো টাইম স্টাডির জন্য কি কি স্টেপস গুলি রয়েছে, আমরা ওভারঅল স্টেপস গুলি সম্পর্কে জেনেছি। তাহলে টাইম স্টাডির জন্য আমাদের কি কি দরকার? টাইম স্টাডির জন্য দুটো জিনিস দরকার। প্রথমত অপারেশনটাকে অবজার্ভ করা, দ্বিতীয়ত এই অপারেশনের টাইমটাকে একেবারে যথোপযুক্তভাবে রেকর্ড করা। এই যে হচ্ছে দুটো কাজ। বলা হচ্ছে to keeps in make time study steps in making a time study, obtaining and recording all the information about the job। জব বলতে কাজকে বোঝাচ্ছে the operation operator and surrounding condition who is likely to affect the carrying out the work। সবকিছু নোট করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে, রেকর্ড করতে হবে। রেকর্ডিং complete description of method breaking down an operation into elements, examine the detailed breakdown, ensure the most effective method and motion are being used, measuring and recording the time taken by operator to perform each element of the operation। each element of the operation বলতে বোঝাচ্ছে ওই যে বোতাম লাগানো, একটা শার্ট তো আর একসাথে হবে না, অনেকগুলো অপারেশনের মাধ্যমে। তাহলে প্রত্যেকটা অপারেশনকে বলা আছে at the same time assessing the effective speed of the working and the operation relation of the concept to the corresponding standard time and তারপর আমরা সেটাকে বেসিক টাইম বা নরমাল টাইম পাবো, নরমাল টাইমের সাথে অ্যালাওয়েন্স যোগ করে আমরা স্ট্যান্ডার্ড টাইম পাবো। এটা তাহলে কি হচ্ছে, টাইম স্টাডির ক্ষেত্রে সাধারণত আমরা অবজার্ভ করি, এই টাইমটাকে রেকর্ড করি, এই টাইমটা রেকর্ড করার পর একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়, রেকর্ড করার পর একটা নরমাল টাইম পাওয়া যায়। অর্থাৎ মনে করো একটা ডাইং করতে ব্ল্যাক কাপড় 3 ঘন্টা লাগে, এটা হচ্ছে তার টাইম, নরমাল টাইম। তো এখন কোনো কোনো ব্যাচে এই ডাইং করতে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। তো বেশি লাগলে সেটা ডিলে, আর কম লাগলে সেটা ভালো। কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। এখন এই যে বেশি যখন লাগে তখন এই যে স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু এই বেশির যে বেশিটা রয়েছে এখানে একটা ফ্যাক্টর রয়েছে যেটাকে আমরা রেটিং ফ্যাক্টর বলি, আমরা আলোচনা করব। আইতে যারা আছে তারা ভালো জানে। মনে করো কোন একটা ওয়ার্কার 10 মিনিটে এই কাজটা করার কথা, সেই বেটা 10 মিনিটে পারছেই না করতে, মনে করো তার 15 মিনিট লাগছে বা 15-20 মিনিট লাগছে, সে গল্প করছে পাশের জনের সাথে, তাহলে কি তার রেটিং ফ্যাক্টরটা কিন্তু খুবই খারাপ হবে, বেশি লাগতেছে। কারণ আমরা ধরে নিয়েছি এই কাজটা করার জন্য অ্যালোকেট টাইম বা নরমাল টাইম হচ্ছে 10 মিনিট, তার লাগতেছে 12 মিনিট। ওকে, তো স্ট্যান্ডার্ড টাইমটা তখন বের করতে হয় যে স্ট্যান্ডার্ড টাইমটা হচ্ছে নরমাল টাইমের সাথে যখন আমরা অ্যালোয়েন্স যোগ করি, যে একটা মানুষ সারাদিন কাজ করলে তার কিছু বিশ্রামের প্রয়োজন আছে, সে এদিক সেদিক একটু যায়, গল্প গুজব করে, এই সবগুলো তখন অ্যালায়েন্সে ঢুকিয়ে টোটাল একটা কাজের জন্য স্ট্যান্ডার্ড টাইম তৈরি করা হয়, স্ট্যান্ডার্ড ফিচার তৈরি করা হয় যে হ্যাঁ এই সময়ের ভিতরে তাকে কাজটা করতে হবে। ওকে, তো এই হচ্ছে স্টেপস এন্ড ব্রেকিং দ্য জব ইনটু দ্য এলিমেন্টস। তো এই যে পুরো একটা প্রসেস বা পুরো একটা যে প্রসেস, একটা শার্ট তৈরির পুরো প্রসেসটা তো একবারে হয় না। এখানে অনেকগুলো ছোট ছোট প্রসেস যুক্ত আছে, সবগুলো ছোট ছোট প্রসেস যুক্ত হয়ে বরে তৈরি হয়। কেউ হয়তো সামনের ফ্রন্ট পার্টের বক্স বানাচ্ছে, কেউ সেটা আবার পরের জনের কাছে গিয়ে আর্ম হোল যুক্ত হচ্ছে, সেটা আবার পরের জনের কাছে গিয়ে বটম লাগানো হচ্ছে, কেউ বারটেক্স দিচ্ছে। এই যে প্রত্যেকটা ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে কিন্তু আমাদের একটা বড় কাজ হয়।
এখন আমাদের ওয়ার্ক স্টাডির সুবিধার্থে এই যে ছোট ছোট কাজগুলোকে কিন্তু আমরা ভেঙে ফেলতে পারি, অর্থাৎ ইচ অপারেশনের জন্য অ্যানালাইসিস করতে পারি, তখন সেটাকে আমরা বলতেছি যে এলিমেন্টস। তাহলে এই এলিমেন্টস অর্থাৎ ভেঙে যখন ফেলতেছি তখন বলতেছি এলিমেন্টস। তাহলে কি টাইপস অফ এলিমেন্টস আমরা একটু জানি। রিপিটেটিভ এলিমেন্টস অর্থাৎ একই কাজ যেটা বারবার আসে, একই ঘটনা যেটা বারবার ঘটে, একটা সাইকেলের ক্ষেত্রে যেটা বারবার ঘটে। একটা অকেশনাল এলিমেন্টস বলা হচ্ছে সব সময় ঘটে না, মাঝে মাঝে ঘটে। এ ধরনের যে কাজ, যেমন মেশিন সেটিং, মেশিন তো আর সব সময় সেট দিতে হয় না, আবার দিতেও হয়, মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়, তখন কিন্তু টাইমটা লাগে। তাহলে সেটার জন্য কিন্তু একটা আমরা অ্যানালাইসিস করছি। কনস্ট্যান্ট এলিমেন্ট বলা হচ্ছে যে বেসিক টাইম রিমেইন কনস্ট্যান্ট হোয়েনেভার ইট পারফর্ম, যেমন সুইচ অন অফ। তো মাঝে মধ্যে সুইচ অন অফে যা সময় লাগে সেটা তো সবসময় একই লাগে, একই সময়, যে এখন বেশি সময় লাগতেছে এরকমটা তো নয়। ভেরিয়েবল এলিমেন্ট রয়েছে কিছু, যেমন যে ক্যারেক্টারস অফ প্রোডাক্ট, ইকুইপমেন্ট, প্রসেস, ডাইমেনশন, ওয়েট, কোয়ালিটি এটসেট্রা। ম্যানুয়াল এলিমেন্ট, মেশিন এলিমেন্ট বলা হচ্ছে পারফর্ম বাই দ্য ওয়ার্কার, একটা মানুষের কত সময় লাগছে, মেশিনের কত সময় লাগছে। অর্থাৎ আমাদের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোকে যখন আমরা প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র করে ভেঙে ফেলতে পারবো আলাদা আলাদা করে, সেটাকে আমরা এলিমেন্ট বলছি। তো এটা সাধারণত ফুল কাজটাকে ভালোভাবে অ্যানালাইসিসের জন্যই করা হয়ে থাকে। এরপর আসো রেকর্ডিং টাইম ফর অ্যাক্টিভিটি। এরপর রেকর্ড করতে হবে টাইমটা। কোন একটা প্রসেসের সাধারণত কিউমুলেটিভ প্রসেসে রেকর্ড করা হয়, গড় করা হয়। মনে করো একজন ডাটা নিচ্ছে, এই শার্ট এর বটম নেক, অর্থাৎ একটা বোতাম লাগাতে পরেরটাতে দিতে কত সময় লাগে। সে ডাটা নিচ্ছে, ডাটা নিয়ে রেকর্ড করছে এবং সেটাকে সাধারণত সে গড় করে। সেটাকে আমরা কিউমুলেটিভ টাইম রেকর্ডিং বলি। ওকে। এখানে আরো কিছু কথা আছে, এখানে একটা প্লে ব্যাক টাইম। এই ফ্লাই ব্যাক টাইমটা কি? ফ্লাই ব্যাক টাইমটা হচ্ছে যে আমরা তো স্টপ ওয়াচ দিয়ে সাধারণত মেপে থাকি, তাই না? তো এই স্টপ ওয়াচ দিয়ে মাপার সময় আমাদের তো প্রথমে জিরো করে নিতে হয়। জিরো করার পর তারপর কিন্তু ইয়ে করতে হয়। জিরো করার পর কিন্তু আবার আমাদের শুরু করতে হয়। এই যে মনে করো 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট হওয়ার পর স্টপ ওয়াচ বন্ধ করে আবার জিরো হচ্ছে। এই যে 3 মিনিট হওয়ার পর জিরো করা পর্যন্ত ঘুরে এসে আবার জিরো হইতে হচ্ছে না, এই যে সময়টা, সেটাকে আমরা ফ্লাইব্যাক টাইম বলি। বলা হচ্ছে দ্য হ্যান্ডস অফ স্টপওয়াচ ইজ রিটার্ন টু জিরো at the end of each element and they are allotted to start immediately the time for each element being obtained directly. তাহলে কি হচ্ছে, এই যে টাইমটা মেশিন সেটআপ বা যেটাই বলি না কেন, স্টপ ওয়াচের যে টাইমটা জিরো হয়ে যাওয়ার সেই সময়টুকে আমরা ফ্লাইব্যাক টাইম বলছি। ওকে। তো ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ ওয়ার্কিং। তাহলে কোন কোন ফ্যাক্টর আছে যারা আমাদের আরএফ ফ্যাক্টর, যেটা আমরা কোনো ওয়ার্কারকে দিয়ে থাকি যে 10 মিনিটে কথার পারার কথা, মানে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 10 মিনিট, কেউ যদি সেটাকে 8 মিনিটে করে তাহলে তার রেটিং খুবই ভালো, সে অর্থাৎ তার পারফরমেন্স ভালো। আবার কেউ যদি ডিলে করে তাহলে সেটা কিন্তু আবার খারাপ, 12 মিনিটে করে। তো এখানে কথা হচ্ছে যে কি কি ফ্যাক্টর রয়েছে যারা আমাদের এই কাজটার, তো একটু স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি যে একটা ওয়ার্কার কখন ভালো কাজ করতে পারে, যখন তার মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে, কাজের এনভায়রনমেন্টটা ফ্লেক্সিবল হয়, তখন সে ভালো কাজ করতে পারে, ভালো আউটপুট দিতে পারে, তখন তার রেটিং ফ্যাক্টরটা বেশি ভালো হয়। আইতে যারা কাজ করো তারা তো রেটিং ফ্যাক্টর সবসময় দিয়েই থাকে। সো ফ্যাক্টর আউটসাইড দ্য কন্ট্রোল অফ ওয়ার্কার্স ইনক্লুড, যেগুলো ওয়ার্কারের ইনক্লুডিং রয়েছে সেই সমস্ত বিষয়। ফাংশন ফ্যাক্টরস উইথ ওয়ার্কার কন্ট্রোল, কিছু ফ্যাক্টর রয়েছে ওয়ার্কারের কন্ট্রোলের বাইরে, আবার কিছু ফ্যাক্টর রয়েছে ওয়ার্কারের কন্ট্রোলের মধ্যে, যেমন মাইন্ড, স্পেশাবিলিটি, অ্যাটিটিউড ইত্যাদি। অপটিমাম pace at which worker will work depends on the physical effort demand by the work, the care required part of the worker, training, experience, those things are related. অর্থাৎ একটা ওয়ার্কারের যেমন মেন্টাল এবিলিটি বা মেন্টাল মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা দরকার, মানসিক স্বাস্থ্যটা যেভাবে এখানে এটাকে প্রভাবিত করে, একইভাবে আমাদের যে মেশিন ম্যাটেরিয়াল সেটার যে অবস্থা সেটাও কিন্তু প্রভাবিত করে, এবং একই সাথে সেই ব্যক্তিটা, সেই ওয়ার্কারটা ট্রেনিং এক্সপেরিয়েন্স বা এই ধরনের আছে কিনা সেটাও কিন্তু প্রভাবিত করে। সো দিস আর দ্য ফ্যাক্টরস অফ রেটিং অফ ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ ওয়ার্কিং। অর্থাৎ রেট মানেই শব্দটা দিয়ে কিন্তু আমরা চলে আসতেছে আমাদের টাইমকে বোঝাচ্ছে যে কত সময় কতটুকু কাজ করতে পারে, তো সেটা এফেক্ট করবে। তো পারফরম্যান্স রেটিং বলতে কি বোঝাচ্ছে? পারফরম্যান্স রেটিং বলতে বোঝাচ্ছে, আবারও বলছি, যে
কত দ্রুত সময়ে সে কাজটা করতে পারে, অর্থাৎ এই কাজটার জন্য যে সময়টা বরাদ্দ আছে এই সময়ের থেকে সে কত দ্রুত সময়ে সে কাজটা করতে পারে সেটাকে আমরা পারফরম্যান্স রেটিং বলে থাকি। এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে বলা আছে দ্য টার্ম অফ রেটিং রিফার্স দ্য অ্যাসেসমেন্ট বাই অবজারভার অ্যাবাউট দ্য ওয়ার্কার্স রেট অফ ওয়ার্কিং রিলেটিভ টু রেট অফ করসপন্ডিং স্ট্যান্ডার্ড প্লেস। তো একটা স্ট্যান্ডার্ড টাইম আছে সেটা সাপেক্ষে সে কতটুকু করতে পারছে সেটার যে রেটিং বা সেটার যে নিউমেরিক্যাল ভ্যালু সেটাকে আমরা পারফরম্যান্স রেটিং বলছি। এটা সাধারণত 100, দ্য ফিগার 100 রিপ্রেজেন্ট দ্য স্ট্যান্ডার্ড পারফরম্যান্স, অর্থাৎ 100% হলে 100% হলে কি মনে করে একটা কাজ 10 মিনিটে করা দরকার হয়, একজন ওয়ার্কার সেটা 10 মিনিটেই করছে, তাহলে তার পারফরম্যান্স 100। আবার একজন ওয়ার্কার এটা কাজ 10 মিনিটে করা দরকার সে 12 মিনিটে করছে, তাহলে তার পারফরম্যান্স 120। So the operator is apparently farming less effective speed, assign factor and less than 100। তাহলে রেটিং ফ্যাক্টর আমরা বলতে বুঝতেছি যে একটা অ্যাসাইন কাজ একটা নির্দিষ্ট সময় করা হয়, তো সেই কাজটাকে কত দ্রুত সময়ের জন্য করতেছে সেটাকে আমরা রেটিং ফ্যাক্টর বলি। ওই যে আমরা ইয়ে দিয়ে ফিতা টাঙ্গাই বা বোর্ড দেই, লাল হলুদ কার্ড দেই, এই যে ওয়ার্কারদের রেটিং ফ্যাক্টর হিসেবে। ওকে, তাহলে কি in the other hand the effective rate of working is above standard and operator gets and factor handled, so essential idea being observed time is into rating factor is equal to normal time। বলা হচ্ছে যে যতটুকু অবজার্ভ টাইম কোনটা যেটা আমরা দেখতেছি একটা ওয়ার্কার কাজ করতেছে, কাজ করার সময় যতটুকু সময় লাগতেছে এবং সেই সাথে সেই কাজটা যে কত মনোযোগের সহিত করতেছে সেটা তার রেটিং ফ্যাক্টর, মানে কত ভালোভাবে করছে সেটা তো তাকে আমরা আগে রেটিং করেই ফেলেছি, সেটাকে আমরা বলতেছি নরমাল টাইম। সো অবজার্ভ টাইম ইনটু পারফর্ম রেটিং বা স্ট্যান্ডার্ড রেটিং ইজ ইকুয়াল টু বেসিক টাইম। আমি এগুলো ব্যাখ্যা করছি ডিটেল। প্রথমত স্ট্যান্ডার্ড টাইম, তারপরে রিল্যাক্সেশন অ্যালাওয়েন্স রয়েছে। দাঁড়াও আমি সর্বশেষ পেজে যাই আগে। ওকে, এটা গ্লান্স যদি আমরা দেখি এখানে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। প্রথমত অবজার্ভ টাইম। এই অবজার্ভ টাইমটা কি বলা হচ্ছে একটা কাজ করতে কত সময় লাগছে, একটা অপারেশন করতে কত সময় লাগছে সেটাই তার অবজার্ভ টাইম। তো নরমাল টাইম কোনটা বলা হচ্ছে যে বাই টেকিং এনি ওয়ার্কার নরমাল টাইম, একটা ওয়ার্কার নরমালি যে সময়টা লাগে সেই কাজটা করতে। সো এটাকে সাধারণত সব সময় আবার কিছু সময় বেসিক টাইমও বলা হয়ে থাকে। মনে করে একটা কাজের জন্য 10 মিনিট দেওয়া আছে, এটা হচ্ছে অবজার্ভ টাইম। ওকে, বা এটা অবজার্ভ করব আমরা। নরমাল টাইম তাহলে কি যে একটা মানুষের বা একটা মেশিনের করতে যত সময় লাগে, তাহলে মেশিনের ক্ষেত্রে নরমাল টাইম এবং অবজার্ভ টাইম কিন্তু সমান, কারণ মেশিন তো আর রেস্ট নেয় না, তাই না? মেশিনের রেটিং ফ্যাক্টর তো সবসময় একই থাকে। কিন্তু যখন আমরা মানুষের ক্ষেত্রে যাব তখন কিন্তু তার নরমাল টাইমটা কম বেশি হবে, কারণ কেউ 12 মিনিটে, কেউ 13 মিনিটে, কেউ 11 মিনিটে করতেছে, সেটা ডিপেন্ড করছে যে রেটিং ফ্যাক্টরের উপর। সো নরমাল টাইম সমান সমান অবজার্ভ টাইম ইনটু রেটিং ফ্যাক্টর। ওকে, সো যেমন নিচে একটা উদাহরণ দেওয়া আছে যে অবজার্ভ টাইম মনে করো 10 মিনিট, তো একটা পারসন নেয় 12 মিনিট, তাহলে রেটিং ফ্যাক্টর তার কত 1.2। 1.2। ওকে, রেটিং ফ্যাক্টর বাড়ছে তার মানে খারাপ। সো স্ট্যান্ডার্ড টাইম আবার কিভাবে ক্যালকুলেট করা হয়? স্ট্যান্ডার্ড টাইম সমান হচ্ছে নরমাল টাইম ইনটু অ্যালোয়েন্স। অ্যালোয়েন্সটা কি? ওই যে খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা যা আছে তার একটু রিল্যাক্সেশন সবগুলোই অ্যালোয়েন্সের মধ্যে রাখা হয়। এখন আমরা একটু স্ট্যান্ডার্ড টাইম পড়বো। তাহলে স্ট্যান্ডার্ড টাইমটা কি? আমরা প্রথমত পড়লাম অবজার্ভ টাইম। অবজার্ভ টাইম মানে যেটা আমরা দেখবো বা অবজার্ভ করবো বা একটা কাজের জন্য যতটুকু আছে। অবজার্ভ টাইমটা এর ক্ষেত্রে সাধারণত কম বেশি হতে পারে। মানুষের ক্ষেত্রে অবজার্ভ টাইমটা নরমাল টাইম আমরা বলতেছি। অবজার্ভ টাইম গুলো রেটিং ফ্যাক্টর। সে তার মনোযোগ কিভাবে কত দ্রুত মনোযোগের সহকারে কাজ করতে পারছে। এবং স্ট্যান্ডার্ড টাইমটা হচ্ছে আমাদের যে নরমাল টাইমের সাথে অ্যালোয়েন্স, অর্থাৎ মানুষের তো কিছু দরকার হয় সেই অ্যালোয়েন্সটা যোগ করে। তো রিল্যাক্সেশন বা অ্যালোয়েন্স বলতে যেটা বোঝাচ্ছি আমরা সেটা হচ্ছে একটা ওয়ার্কারের যে relaxation allowance is an addition of the basic time intended to provide the worker with the opportunity to recover from physiological effect of carrying out the specified work under a specified condition। সহজ বাংলা কথায় বলতে গেলে তা তো খেতে হয় দুপুরে, প্রস্রাব পায়খানা করতে হয়, একটু রিল্যাক্স করতে হয়, এগুলোকে আমরা রিল্যাক্সেশন অ্যালাউন্স বলছি। তো এটা সাধারণত 12 থেকে 20 পর্যন্ত হয়। এছাড়াও আরো কিছু অ্যালাউন্স রয়েছে, যেমন স্টার্ট আপ মেশিন হতে ক্লিন অ্যালাউন্স, টুলিং, রিজেক্ট, এগুলোও সাধারণত অ্যালাউন্স রাখা হয়। তো এখানে অনেক প্রকার অ্যালাউন্স রয়েছে। তো আমরা যদি একটু দেখি টোটাল অ্যালাউন্স, স্ট্যান্ডার্ড টাইম, পলিসি অ্যালাউন্স, কন্টিজেন্সি অ্যালাউন্স, রিল্যাক্সেশন অ্যালাউন্স, সেখানে রিল্যাক্সেশনের ভিতরে পার্সোনাল অ্যালাউন্স, কনস্ট্যান্ট ফ্যাটিগ অ্যালাউন্স, ভেরিয়েবল
কেউ তো মানুষ আর সব সময় কাজ করতে পারবে না, তার তো ক্লান্তি আসবে, তার ঘুমানো প্রয়োজন। লাইক ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, খুবই সহজ। বলা হচ্ছে গার্মেন্টস কোম্পানি ক্যালকুলেট দ্য ফ্লোয়িং ডাটা ফর স্ট্যান্ডার্ড টাইম অর এসএমভি ক্যালকুলেশন, যেটাই বলি না কেন, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড টাইমটাই বলি। বলা হচ্ছে অবজার্ভ টাইম হলো 1.7, রেটিং হচ্ছে ওয়ার্কারের 95%। তাহলে ভালো কাজ করে, যেহেতু 100-র পরে যায় নাই। রিল্যাক্সেশন অ্যালাউয়েন্স 7%, কন্টিনজেন্সি অ্যালাউয়েন্স 15%, মেকানিক্যাল অ্যালাউয়েন্স, মেশিন ডিলে অ্যালাউয়েন্স 12%, অল অ্যালাউয়েন্স। ক্যালকুলেট দ্য এসএমভি অর স্ট্যান্ডার্ড টাইম টু মেক গার্মেন্টস ফ্যাক্টরি। কিভাবে করব? আমরা জানি স্ট্যান্ডার্ড টাইম আমাদেরকে বের করতে হবে। স্ট্যান্ডার্ড টাইম সমান আমরা কি জানি? নরমাল টাইম প্লাস অ্যালাউয়েন্স। নরমাল টাইম প্লাস অ্যালাউয়েন্স সম্পর্কে কি জানি? অ্যালাউয়েন্সটা সবসময় নরমাল টাইমের পার্সেন্টেজ হয়। তাহলে কত পার্সেন্ট? এখানে এগুলো সব যোগ দিতে হবে। এখান থেকে নরমাল টাইম এর সাথে অ্যালাউয়েন্স পার্সেন্টেজ বসাই, তাহলে 7 প্লাস 15 প্লাস 12 টোটাল মিলে যেটা হবে সেটার পার্সেন্টেজ, নরমাল টাইমের পার্সেন্টেজটার এখানে যোগ করব। তাহলে সেটাই আমরা করতেছি। বেসিক টাইম বা যেটা আমাদের পাচ্ছি আমরা, সেটা হচ্ছে নরমাল টাইম 1.7। এই যে নরমাল টাইম 1.7 অবজার্ভ টাইম যেটা, ইনটু সাথে কি হচ্ছে অ্যালাউয়েন্স ইয়ে হচ্ছে, যোগ হবে। তাহলে এখানে বেসিক টাইম প্লাস অ্যালাউয়েন্স কত? এটা যদি 0.7 অর্থাৎ 7%, 15%, 12%। স্যার এটুকু বুঝি নাই স্যার, উপরটুকু স্যার, বেসিক টাইমটা কিভাবে আসলো স্যার? এটা বেসিক টাইম না, এটা নরমাল টাইম। এটাকে বেসিক টাইমও বলা হয়, নরমাল টাইমও বলা হয়। জি স্যার, নর্মাল টাইমটা স্যার, আমরা ওখানে অবজার্ভ টাইম পেলাম স্যার 1.7 স্যার। হুম। ওর 95 বাই 100 স্যার, এটা কোথায় আসলো? ফ্যাক্টর নরমাল টাইম হচ্ছে কোন একটা কাজ করতে, মানে অবজার্ভ টাইমটা হচ্ছে কোন একটা কাজ করতে কোন ব্যক্তির, মানে স্ট্যান্ডার্ড যেটা আমরা ধরে রেখেছি যে হ্যাঁ এই কাজ করতে এত সময় লাগবে বা এত সময় লাগলো। ওকে, 1.7। রেটিংটা হচ্ছে ওই ওয়ার্কারের, প্রত্যেকটা ওয়ার্কারের কিছু রেটিং দেওয়া হয়। ঠিক আছে, মনে করো কোন একটা কাজ করতে 10 মিনিট লাগার কথা, 10 মিনিট লাগার কথা, সেখানে একটা ওয়ার্কার নিল 12 মিনিট, তাহলে তার রেটিং কত হবে? এটা হচ্ছে 1.2, সরি এটা উল্টা হয়ে গেছে, 1.2। আমরা যদি এটা করি 12/10, তাহলে 1.2, এটা তার রেটিং। তো সেইখানে এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে